একই শহরে তিনটা হৃদয়ের তিনটা গল্প। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভেতরে লুকিয়ে আছে অনেক না বলা কষ্ট, অনেক না ফেরানো দিন আর না পাওয়ার আফসোস। তবে এরা তিনজন সম্পর্কে শুধু কাজিনই নয়, বরং ছিল একে অপরের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু জীবনের এক মোড়ে সময় যেন চুপিসারে সব বদলে দেয়। শুরু হয় রেষারেষি, হাসি আর আনন্দে ভরা বন্ধুত্ব কখন যে কষ্ট আর দূরত্বে ভেঙে পড়ে কেউ টেরই পায় না। ভালোবাসা, বন্ধুত্ব আর পরিবারের বন্ধন যখন চিরকাল একই রকম থাকে না। কিছু মানুষ থেকে যায় দূরের স্মৃতিতে, আর কিছু অনুভূতি থেকে যায় বুকের ভিতরে গভীর এক ব্যথা হয়ে। অজানা অতীতের সন্ধান, সম্পর্কের টানা পড়েন, কখনো হাসিয়ে মন ভালো করার তো কখনো কাঁদিয়ে মন ভারী করার। এমনই ইমোশনাল রোলার কোস্টার, রোম্যান্স, কমেডি আর ড্রামা থ্রিলে ভরা একদম অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ইয়ারিয়া 2। গল্পটার প্রেজেন্টেশন একটু ভিন্নধর্মী, তবে এটা নিশ্চিত এই গল্পে একবার ঢুকলে হারিয়ে যাবেন এমন এক দুনিয়ায় যেখানে নিজেকে হারিয়ে ফেলবেন অজানা অনুভূতির জোয়ারে আর কাঁদবেন অঝরে। স্টেজের অডিয়েন্স চেয়ারে বসে সেলাই করতে থাকা মিষ্টি এই মেয়ের নাম লাডলি। লাডলির মা আচমকা এসে বলে, সৌধি আমাকে কল দিয়ে একটা ছেলের কথা বলেছে। বিয়ের কথা শুনতেই লাডলি বিরক্ত হয়ে যায়। মা বলে, ছেলে অনেক ব্যস্ত, তাই শুধু তোর ফাইনালের দিনই দেখা করতে পারবে, তাই ওই দিন তোকে ফ্রি থাকতে হবে। লাডলি রেগে বলে, এখন কি তোমার বয়ফ্রেন্ড আমার জন্য ছেলে দেখবে নাকি? মা রেগে বলে, ভুলে যাস না যে তুই থ্যালাসেমিয়ার রোগী ছিলি, কয়েকদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিস, তাই তোর জন্য ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে না। লাডলি রেগে বলে, আমি তো আজীবন এমনই থাকবো, আর ভালোবাসার মানুষ খুঁজে তারপর তাকে বিয়ে করব। আর তোমার কি? তুমি তো নিজের বিয়ের তারায় আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছো। বলেই আরেক দিকে মুখ করে বসলে মা কান্না করতে করতে বলে, তোর আমাকে এত খারাপ মা মনে হয়? তাহলে আমাকে দুইটা চড় মার। মায়ের এই পাগলামো দেখে আশেপাশে সবাই তাকালে মাকে বাইরে নিয়ে এসে বলে, হয়েছে, এবার দয়া করে তাকে আমার ফাইনালের দিনই ডাকো। মা অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে ডাকবো? তুই কি পাগল হয়ে গেছিস? লাডলি কান্না করতে করতে বলে, সেই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মেয়ে কুইন হব। এতদিন অসুস্থ ছিলাম, তাই অংশ নিতে পারিনি। এখন সুস্থ হয়েছি, তাহলে আমি কেন নিজেকে আটকে রাখবো? মেয়েকে এভাবে কান্না করতে দেখে মায়েরও বেশ খারাপ লাগে, তাই সৌধিকে কল দিয়ে বলে, কিছু বিষয় আলোচনা করতে হবে। এদিকে 7:30টায় মুম্বাইয়ের লোকালে মানুষের ভিড়ে ধাক্কা খেতে খেতে বাজ্জু এক মেয়ের গায়ের উপরে পড়লে মেয়েটা রেগে তার দিকে পেপার স্প্রে মারতে গিয়েও বাজ্জুর মাসুম চেহারা দেখে ইশারায় তাকে সরতে বলে। বাজ্জু বহু কষ্টে ভিড় পেরিয়ে দরজার কাছে আসতেই লাডলি মেসেজ দিয়ে বলে, 30 জুন আমার বিয়ে, না আসলে কিন্তু জুতা খাবি। লাডলির বিয়ের কথা শুনে বাজ্জু তো আকাশ থেকে পড়ে। লাডলি অবশ্য তখন প্রি ওয়েডিং শুট নিয়ে ব্যস্ত। বাজ্জু হতভম্ব হয়ে বলে, তোর বিয়ে? এ আমি কি শুনলাম? আন্টির পছন্দ নাকি? লাডলি রেগে বলে, তা নয় তো কি, কোথা থেকে যেন ধরে নিয়ে এসেছে। কথা বলতে বলতেই লাডলির সেদিনের কথা মনে পড়ে যায়। মিস মে কুইন শিমলার ফাইনাল চলছে। লাডলির তো ভয়ে জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে ছেলের মা ছেলেকে বলে, মেয়েটার মা সিঙ্গেল মাদার, পরিবেশটা বেশ ভালো। অভয় মায়ের বকবক শুনতে শুনতে লাডলির মায়ের পাশে বসে। তখনই অ্যানাউন্স করা হয়, এবছরের মিস শিমলা হয়েছে লাডলি চিব্বার। ছোটবেলার স্বপ্নকে এভাবে পূরণ হতে দেখে লাডলি খুশিতে ক্রাউন পরে নিতেই হঠাৎই একজন বলে, আমি এসব দুর্নীতি একদম দেখতে পারি না। আসলে এই লাডলির মায়ের এই শো এর সবচেয়ে বড় স্পন্সর সৌদি অ্যান্ড সন্স কোম্পানির এমডির সাথে সম্পর্ক আছে, এই জন্যই লাডলিকে উইনার বানানো হয়েছে। আসল উইনার তো তারা না। বলেই লাডলির থেকে ক্রাউন নিয়ে আর এক মেয়েকে ক্রাউন পরিয়ে দেওয়া হয়। এত বড় অপমান সহ্য করতে না পেরে লাডলি দৌড়ে ব্যাক স্টেজে চলে যায়। মা দৌড়ে এসে লাডলিকে সান্ত্বনা দিতে থাকে। তখনই অভয়ের মা কল দিয়ে দেখা করতে চাইলে মা লাডলিকে বুঝিয়ে বলে, ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি নিজেকে সামলে নাও, বলেই চলে যায়। কিছুক্ষণ পর অভয় এসে লাডলির সামনে বসলেই লাডলি মন খারাপ করে বসে আছে, তাই নিজেই তার নাম বলে পরিচয় পর্ব শুরু করে। মা বাইরের গ্লাস থেকে বলে, দয়া করে ভালো ব্যবহার করো, বলেই চলে যায়। লাডলি সব ভুলে নিজেকে সামলে কিছুটা নার্ভাস হয়েই সামনে থাকা স্ন্যাক্স আর জিরো ডায়েট কোক অভয়কে অফার করে। অভয় ইতস্তত করে বলে, না না আমি ঠিক আছি। লাডলি আসলে খুবই সহজ সরল, তাই সরল মনে বলে, তাহলে এই সানগ্লাসটা পরে নেন, আসলে এত চকচকে জামা
পরেছি, মা বলেছিল স্বাভাবিক জামা পরতে, কিন্তু এত কিছু হয়ে গেল যে সময়ই পাইনি। লাডলির এই সহজ সরল আচরণ অভয়ের বেশ ভালোই লাগে। হঠাৎ কি মনে পড়তেই লাভলি বলে, আপনাকে আমার পুরো মেডিকেল স্টোরি বলা হয়েছে কিনা জানি না, তাই আপনার নম্বরটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। অভয় বেশ অবাক হয়ে তার নম্বর বলতেই লাডলি তার পুরো মেডিকেল কুণ্ডলি পাঠিয়ে বলে, আমার আগে থ্যালাসেমিয়ার সমস্যা ছিল, এখন সুস্থ হয়ে গেছি। অভয় বলে, আমি সব জেনেই এসেছি, তবে তুমি যখন এত সত্য বলছো, আমি আমার একটা সত্য জানাই। আসলে আমি একটা লং টার্ম রিলেশনে ছিলাম, তাই এখানে আসতে চাচ্ছিলাম না, কারণ আমার মনে হয় তাকে আমি এখনো ভুলতে পারিনি। তবে মায়ের কথা শেষ করার আগেই লাডলি বলে, মায়ের জোড়াজড়িতে এসেছো তাই তো? এই টার্ম আমি খুব ভালো করেই জানি। আসলে আমরা কাজিনরা এর একটা নামও দিয়েছি, যাকে বলে যে ডাইপার বদলে বড় করেছে তার ঋণ আদায়। দুইজনই হেসে দেয়। ব্যাস, দুইজন এভাবেই বসে বসে গল্প করতে থাকে, আর পেছনে থাকা দুই মা এভাবেই তাদের বিয়েও ঠিক করে দেয়। লাডলির থেকে সব শুনে বাজ্জু মনে মনে বলে, খালা শেষমেশ লাডলির বিয়ে ঠিক করেই দিল, এটাই আমাদের পরিবারের নিয়ম। বাঁচো মরো হাসো কাঁদো, মা বাবার ঋণ শোধ করতেই হবে। এসব ভাবতে ভাবতেই বাজ্জু তার বসের পাশে এসে বসলে বস শঙ্কর রেগে বলে, বসের পাশের সিটে বসো, তবুও রোজ দেরি করে আসো, তোমার তো অনেক সাহস। বাজ্জু চুপচাপ এটাই ভাবে, গ্রামের আরামে ভরা জীবন ছেড়ে রোজ অফিসে বসের গালি খেয়ে এভাবেই আমি আমার ঋণ শোধ করছি, আর লাডলি মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করে সেই ঋণ শোধ করছে। তবে এই ঋণ থেকে যে মুক্ত তার নাম হলো শেখর। শেখর তখন বিয়ের আসর থেকে এক মেয়েকে নিয়ে বাইকে করে পালাচ্ছে। শেখর বাইক স্লো করতেই সিমরান জিপে থাকা ছেলেটাকে বলে, আমি শেখরের সাথে পালাচ্ছি না, তোমার থেকে পালাচ্ছি। ছেলেটা মানে কবির উল্টা রেগে শেখরকে বলে, তোর রেসিং ক্যারিয়ার তো আমি শেষ করে দিব, তোকে একদম ব্যান করে দিব। শেখর রেগে এগিয়ে সিমরানকে বলে, কোথায় যেতে হবে? সিমরান বলে, ডিও টিব্বার চল, ওখানেই আমার ব্যাংক আর বয়ফ্রেন্ড দুটোই আছে। তখনই সামনে থেকে আরেকটা গাড়ি এসে তাদেরকে আটকাতেই দুই গাড়ি মিলে তাদেরকে ধাওয়া শুরু করে। শেখর এদের থেকে বাঁচতে কোন রকমে বনের পথ ধরে তাদেরকে ধোকা দিয়ে বাইক নিয়ে লাফিয়ে সোজা নিচে পড়ে। এ যাত্রায় যান বেঁচে যাওয়ার কারণে সিমরান তো প্রার্থনায় বসে যায়। তখনই লাডলি শেখরকে কল দিয়ে বলে, 30 তারিখ বিয়ে, ততদিন জীবিত থাকলে সোজা চলে আসিস। শেখর অবাক হয়ে বলে, তুই না বলেছিলে আগে 10 জনকে দেখবি, তারপর ভেবে চিন্তে বিয়ে করবি? লাডলি বলে, এখন যদি প্রথম জনকে ভালো লেগে যায় তাহলে আমি কি করব? তুই দুনিয়ার যে প্রান্তেই থাকিস না কেন, 30 তারিখ সোজা এখানে পৌঁছে যাবি। সবাইকে দাওয়াত দিয়ে লাডলি নিজেই দুধওয়ালার ভ্যানে করে দেয় চম্পট। মেয়ের রেখে যাওয়ার চিঠি দেখে মা জলদি তার দুই ভাইকে বলে, জলদি গিয়ে তোদের বোনকে আন, সে তো পালিয়ে গেছে। সাথে সাথেই দুই ভাই তো দে দৌড় গিয়ে দেখে বোন বাসে উঠে পালাচ্ছে। দুইজন তাকে নানাভাবে বোঝালেও পাশের এক পাত্র থেকে ব্যাং উঠিয়ে কিস করে। সাথে সাথেই সে ব্যাং সুন্দর এক রাজকুমারে বদলে যায়। এমনই ভয়ানক এক স্বপ্ন দেখে মা কেঁপে উঠলে লাডলি দৌড়ে মায়ের কাছে এসে বলে, কি হয়েছে? মা বলে, দুঃস্বপ্ন দেখেছি যে তুই পালিয়ে গেছিস। এই মাকে নিয়ে আসলেই আর হয় না। 3 ভাই বোন তো নাচ গান আনন্দে পুরো বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছে। মেয়েকে দেখে মায়ের চোখে পানি আসতেই লাডলি দৌড়ে মায়ের কোলে গিয়ে বসে। এভাবেই নাচ গান করতে করতে চলে আসে বিয়ের দিন। দুই ভাই বোনকে বিদায় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আর বিজ্জু সে তো লাডলির এই সুন্দর মুহূর্ত ভিডিও করায় ব্যস্ত। কিন্তু শত হোক, লাডলির তো টেনশনে প্রচুর ঘাবড়ে আছে, তার তো ভয়ে মনে হচ্ছে এখনই পালিয়ে যাবে। লাডলি বলে, যদি একে আমার ভালো না লাগে তখন কি হবে? শেখর ভাই, তুই আমাকে পালাতে সাহায্য কর। বোনকে এত ঘাবড়াতে দেখে শেখর হুট করেই তার মুখে উইডের সিগারেট পুড়ে দেয়। দুই টান দিয়ে কাশতে কাশতে মাতা লাডলি বলে, সব ভয় চলে গেছে, তাড়াতাড়ি চলো, আমি এখনই বিয়ে করব। বিজ্জু তো ভয়ে শেষ। এই শেখর আজ মনে হয় বোনের বিয়ে ভাঙিয়েই ছাড়বে। বিয়ের মঞ্চে এসে মাতা লাডলি অভয়কে ফিসফিস করে বলে, আমি তো বিয়ে করতে একদম প্রস্তুত। মা আর ভাইদের কান্না করিয়ে লাডলি বিয়ে করে চলে আসে অভয়ের সাথে। হোটেলে এত সুন্দর করে রুম সাজানো দেখেও অভয়ের মধ্যে কোনো অনুভূতি নেই। সে লাডলিকে কিছু না বলেই বাইরে গিয়ে ইউএস এর ক্লায়েন্টের সাথে কথা বলতে থাকে। লাডলি এই অকওয়ার্ড সিচুয়েশন কাটাতে দুধের গ্লাস নিয়ে এসে বলে, আচ্ছা সবাই তো বিয়ের রাতে নতুন বরকে 1 গ্লাস দুধ দেয়, ভেবে দেখো তো বরের যদি দুধে অ্যাসিডিটি হয় তাহলে তো বেচারাকে সারা রাত ওয়াশরুমেই থাকতে হবে। বলেই নিজের এই ফালতু জোকে নিজেই হেসে কুটি কুটি হয়। কিন্তু অভয় বোকার মতো তাকিয়ে থাকে, যেন তার এসবে কিছুই যায় আসে না। অভয় বলে, ইউএস এর ক্লায়েন্টের সাথে একটা সমস্যা হয়েছে, তাই সারা রাত কথা বলতে হবে। আসলে আমাদের সময় মেলে না তো, তাই তুমি ঘুমিয়ে পড়ো। লাডলি মন খারাপ করে ঘরে এসে ভাবে, সে কি আসলেই তার বিয়ের রাত
এমন হবে কখনো ভেবেছিল? এক গাদা মন খারাপ আর হাজারটা প্রশ্ন মনে নিয়ে এভাবেই লাডলি ঘুমিয়ে পড়ে। শেখরের তখন অনেক মন খারাপ, কারণ তাকে মোটরসাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে রেসের জন্য ব্যান করে দেওয়া হয়েছে। তাই সে এখন স্পিড মোটরের স্পন্সরশিপ আর পাবে না। আর এসব হলো ওই যে সিমরানকে পালাতে সাহায্য করেছিল আর তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই কবিরের কাজ। শেখর রেগে তার সিমটা ভেঙে ফেলে দেয়। অভয় লাডলিকে তার মুম্বাইয়ের ফ্ল্যাটে নিয়ে আসে। অগোছালো বেডরুম দেখে কিছুটা বিব্রত হয়ে বলে, আমি এই রুমেই থাকি। পাশে একটা লক রুম দেখে লাডলি অভয়কে জিজ্ঞেস করে, এই রুমটা লক করা কেন? অভয় বলে, আসলে ওখানে বাড়ির মালিকের কিছু জিনিস রাখা, তাই লকই থাকে। লাডলি খুশি মনে তার নতুন বাসার বেডরুম দেখতে গেলে লক্ষ্য করে কাভার জুড়ে শুধুই অভয়ের জামা। তাই জিজ্ঞেস করে সে কোন পাশে তার জামা রাখবে। অভয় কিছু না বলেই তার সব জামা নিয়ে ড্রয়িং রুমের কাবার্ডে রাখে। অভয়ের এমন আচরণে লাডলির এবার বেশ গিল্টি ফিল হয়, কিন্তু অভয়কে কিছু বলার আগেই সে বলে, আমি একটু অফিস থেকে ঘুরে আসি। লাডলির মন খারাপ হলেও সে কিছুই বলতে পারে না। পরের দিন সকালে তার ঘুম ভাঙতেই দেখে অভয় এখনো আসেনি। দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখে ব্যাগ গোছানো। অভয় লাডলিকে ব্রেকফাস্ট দিয়ে বলে, অফিসে আমার ছাড়া আর কারোরই ভ্যালিড ভিসা নেই, তাই আমাকে 7 দিনের জন্য বিজনেস ট্রিপে যেতে হবে। এটা আমার ক্রেডিট কার্ড আর পিন কাগজে লেখা আছে, তোমার যা খুশি করতে পারো। লাডলির কেমন যেন অস্বস্তি বোধ হয়, তাই সে মানা করে দেয়, কিন্তু অভয় কাটা রেখে বলে, চিন্তা করো না, আমরা এখন বিবাহিত। বলেই লাগেজ নিয়ে বের হয়ে যায়। অভয়ের এমন অদ্ভুত ব্যবহারে লাডলি মন খারাপ করে সেখানেই বসে থাকে। এদিকে শেখর নতুন সিম কিনে একা একাই বাইক নিয়ে ঘুরতে বের হয়। তবে এই নম্বরটা ওপেন করার পর থেকেই তার কাছে বারবার কল আসে, আর জেহ নামের কাউকে সবাই খুঁজতে থাকে। শেখর বিরক্ত হয়ে সবগুলো কল রং নম্বর বলে কাটতে থাকে। এমনি তার মেজাজ খারাপ, তার উপরে এই কলের অত্যাচারে সে আরো বিরক্ত হয়ে যায়। রাতে একটা মেয়ে কল দিয়ে কান্না করতে করতে জিজ্ঞেস করে, এটা জেহের নম্বর না? শেখর বাইক চালাতে চালাতেই বিরক্ত হয়ে বলে, এটা আমার নম্বর। সকাল থেকে ব্যাংক আর বিমার লোকেরা আমাকে কল দিয়ে পাগল বানিয়ে রেখেছে। মেয়েটাকে কান্না করতে শুনে শেখরের মন নরম হয়ে যায়। সে নরম সুরেই বলে, চিৎকার করার জন্য সরি। আসলে 90 দিন কেউ সিম ব্যবহার না করলে টেলিকম অপারেটররা সেই সিম বিক্রি করে দেয়। আমাকেও হয়তো সেই জন্যই জেহের নম্বরটাই দিয়েছে। মেয়েটা বলে, কেউ মারা গেলে তার ভয়েস শোনার জন্য আর কল দিব না। শেখর জিজ্ঞেস করে, সে মারা গেছে কতদিন হলো? মেয়েটা ডায়েরি খুলে বলে, 182 দিন 15 ঘন্টা 47 মিনিট। কলটা কাটতেই শেখর মেয়েটার নম্বর স্যাড গার্ল নামে সেভ করে রাখে। এরপর সোজাসুজি বাজ্জুর বাসায় আসে। বাজ্জু অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এখানে? শেখর বলে, এখানে চাকরি পেয়েছি, রেসিং থেকে ব্যান করে দিয়েছে, তাই ভাবলাম চাকরি করি। বন্ধুর ফুড ডেলিভারি অ্যাপে কাজ করব, ভাবছি তোর এখানেই থাকবো। বাজ্জু চুপ করে দাঁড়িয়ে থাকলে শেখর বলে, তুই রাখতে না চাইলে বল, আমি অন্য কোথাও চলে যাব। বাজ্জু জড়িয়ে ধরে বলে, কেন রাখবো না? তুই এখানে, লাডলিও এই শহরে থাকার আসল মজা তো এখন পাবো। পরের দিন অফিসে যাওয়ার পথে বাজ্জু ট্রেনে আর শেখর বাসায়। হঠাৎ লাডলির মেসেজ পেয়ে দুজনেই দৌড়ে লাডলির অ্যাপার্টমেন্টে আসে। লাডলির দরজা খুলে খুবই মনমরা হয়ে থাকায় চিন্তায় দুই ভাইয়ের তো দম বন্ধ হওয়ার অবস্থা। লাডলি তাদেরকে ভেতরে এনে বলে, এই দেখ, বিয়ের সব গিফট চলে এসেছে। বাজ্জু রেগে বলে, তুই এমন ভাবে ডেকেছিস এইসব দেখানোর জন্য? আমি তো তাড়াহুড়ায় বসকে নোটিস না দিয়েই চলে এসেছি। শেখর বলে, আর কথা বলে সময় নষ্ট না করে ওকে আগে মার। বলেই ধাওয়া করতেই লাডলি দৌড়ে গিয়ে মেইড হীরা থেকে গ্লাস ক্লিনার নিয়ে এসে বলে, আমাকে মারলে তোদের চোখে স্প্রে করে দিব। শেখর আর বাজ্জু তবুও ধাওয়া করলে লাডলি টেবিলের নিচ থেকে পালাতে যায়। সাথে সাথেই শেখর তাকে ধরে ফেলে, আর তখনই অভয় এসে লাডলিকে এমন অবস্থায় দেখে বেশ অবাক হয়ে যায়। লাডলি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমেরিকা যাওনি? অভয় বলে, ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, কাল যাব। সবাই একসাথে লাঞ্চ করতে বসলে লাডলি বলে, বিয়ের গিফট খোলার জন্য এদেরকে ডেকেছি, তবে এরা গিফট খুলতে খুলতে এত প্যাচাল পারবে যে তুমি সহ্যই করতে পারবে না। অভয় এবার নিজেই গিয়ে বিষ্ণু নামের একজনের গিফট হাতে নিতেই শেখর টিটকরি করে বলে, ওতে নিশ্চয়ই ময়ূর থাকবে, কারণ বিষ্ণু আঙ্কেল সবার বিয়েতে ওই একটা ময়ূরই গিফট করে। গিফট খুলতে খুলতে রাত হয়ে যায়, তবুও গিফটের প্যাকেট শেষই হয় না। বাজ্জু হঠাৎ জেনারেল রান্ধাবার গিফট হাতে নিতেই শেখরের মুখটা গোমরা হয়ে যায়। অভয় জিজ্ঞেস করে, তোমার পরিচিত কেউ নাকি? শেখর বলে, হ্যাঁ, আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, সম্পর্কে আমার বাবা হয়। শেখরের মন খারাপ দেখে লাডলি তাকে সান্ত্বনা দিতে গেলেই শেখর মজা করে বলে, এই দেখ, কাশ্যপ তোর জন্য গিফট পাঠিয়েছে। লাডলি অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তো একে দাওয়াত করিনি, নিশ্চয়ই তোরা করেছিস। অভয় জিজ্ঞেস করে, তা এই কাশ্যপটাকে? বাজ্জু মজা করে বলে, লাডলির পাগল প্রেমিক, লাডলির জন্য কত কি না করেছে, একবার তো একটা গানও লিখেছিল। বলেই দুইজন তাদের কর্কশ গলায়
সেই গান গাইতে শুরু করে দেয়। লাডলি লজ্জায় কোনো রকমে ঝাড়ি দিয়ে দুটোকে ধাক্কা দিয়ে বের করে। কাশ্যপের দেওয়া শাড়ি দেখে অভয় জিজ্ঞেস করে, তুমি কি এটা পরবে? লাডলি বলে, হয়তো কোনো এক সময় পরবো। অভয় বেশ বিরক্ত হয়ে যায়, মানে সে একটু হলেও জেলাস। পরের দিন অভয় আমেরিকা চলে যেতেই লাডলি ক্রেডিট কার্ড দেখিয়ে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলে, এই কয়দিন খরচে নো ফিল্টার। মা সাথে সাথেই কল দিয়ে বলে, দেখ এই ক্রেডিট কার্ড তোর ওই দুই বদ ভাইয়ের সাথে একটুও শেয়ার করবি না। লাডলি রাজি না হলে মা বলে, এভাবে চললে কিন্তু স্বামীর সাথে ঝগড়া হবে, সেদিন আবার পোস্ট করে দিস না। লাডলি রেগে কলটা কেটে দেয়। মায়ের কথা কি আর সে শুনবে? দিব্যি দুই ভাইকে নিয়ে শহরে ঘুরতে বের হয়। কার্ড নিয়ে যা খুশি তাই করতে থাকে। ডিস্কো, ড্রিঙ্কস, কবজি ডুবিয়ে খাওয়া কোনোটাই বাদ দেয় না। একদিন বাইকে করে তিনজন কোথাও যাওয়ার সময় হঠাৎ অভয় দিল্লি ফিরে এসে লাডলিকে এই অবস্থায় দেখে অনেক রেগে যায়। সাথে সাথেই লাডলিকে কল দিলে লাডলি বাচ্চু আর শেখরকে চুপ করিয়ে কল রিসিভ করে বলে, এখানে সব বিন্দাস আছে। তখনই অভয়কে গাইতে দেখে গাড়ি থামালেই লাডলি ভয়ে ভয়ে অভয়ের কাছে যায়। বাদু যেতে চাইলে লাডলি তাকে বারণ করে। আর শেখর সে তো বিন্দাস হয়ে স্মোক করছে, মানে এর কোনো চিন্তাই নেই। বাসায় ফিরেই অভয় ঝাড়ি দিয়ে বলে, তুমি কি পাগল? যত খুশি খরচ করো, যা মন চায় করো, ড্রিঙ্কস করো, কিন্তু বাইকে কেন উঠলে? আর কোনোদিন যেন বাইকে দেখি না, তাহলে ব্যাগ গুছিয়ে সোজা সিমলা পাঠিয়ে দিব। লাডলি মন খারাপ করে বলে, রাগ করার হলে করেন, কিন্তু আমি কখন সিমলা যাব কি যাব না সেটা তোমার আমাকে বলতে হবে না। একা রুমে বসে লাডলি অঝরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর খেয়াল করে বাড়িওয়ালার রাখা জিনিসপত্র যেই রুমে আছে বলে অভয় রুমটা লক করে রেখেছিল, সেই রুমে অভয় গেছে। মানে অভয় কি তাকে মিথ্যা বলছিল? এদিকে শেখর ডেলিভারি দিতে রেল স্টেশনে আসে। এত ভিড়ে কোথায় তাকে খুঁজবে বুঝতে না পেরে টিকিটের লাইনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, কার কেকের পার্সেল ছিল? কাউন্টার নাম্বার 9 ইকরু কাশ্যপ। কাউন্টার থেকে এক সুন্দরী বলে, এদিকে নিয়ে আসেন। কণ্ঠটা শুনতেই শেখরের মনে পড়ে এটাই তো সেই স্যাড গার্ল যে কলে জেহের জন্য কান্না করছিল। শেখর অবাক হয়ে তাকিয়ে ইকরুর কাছে গিয়ে কেকটা দেয়। ইকরু ধন্যবাদ দিলেও শেখর সেখানেই দাঁড়িয়ে থাকে। ইকরু অবাক হয়ে আবারও ধন্যবাদ দিলে শেখর সরে গিয়ে এক পিলারের আড়ালে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে ইকরুকেই দেখতে থাকে। ফোন হাতে নিয়ে কল দেবে কিনা চিন্তা করতে থাকে। তখনই লাঞ্চ টাইম হয়ে যাওয়ায় ইকরু ক্লোজ বোর্ড টাঙিয়ে বাইরে চলে আসে। ইকরুকে হুইল চেয়ারে দেখে শেখর আরো অবাক হয়ে যায়। ইকরু কেক নিয়ে প্ল্যাটফর্মে এসে জেহের নামে ক্যান্ডেল ধরিয়ে বার্থডে উইশ করে। হঠাৎ ইকরুর বান্ধবী সীমা এসে বলে, তুই এসব কি করছিস? এভাবে চললে কোনোদিনও জেহের সিটি থেকে বের হতে পারবি না। ইকরু চুপ করে কান্না করতে থাকে। ইকরুকে এত কষ্ট পেতে দেখে শেখর তাকে কল দেয়। ইকরু কল রিসিভ করতেই শেখর কিছু না বলেই দেয় হাঁটা। এদিকে অভয় রেগে থাকায় লাডলি একটা সরি কার্ড বানিয়ে দিয়ে বলে, আমি একটু বেশিই করে ফেলেছিলাম, আর এমন হবে না। অভয় কিছু না বলায় লাডলি চলে যেতে গেলেই তার হাতের চুড়িতে অভয়ের কোট আটকে যায়। লাডলি কোট ছাড়িয়ে বলে, 1 বছর না হলে এটা খুলতে পারবো না। অভয় বলে, মুম্বাইতে এসব কেউ খেয়ালও করে না, তুমি চাইলে খুলে রাখতে পারো। লাডলি অবাক হয়ে তাকায়, যেন অভয়ের কাছে তার কোনো অনুভূতির কোনো মূল্যই নেই। বাইক রেসে এসেও শেখর ইকরুর কথাই চিন্তা করতে থাকে। এক স্টাফ এসে শেখরকে আটকে বলে, আপনি বাইক চালাতে পারবেন না। কবির এসে বলে, রেসে ব্যান হওয়ার পর থেকেও তুমি বাইক চালাচ্ছ কেন? আমার সিমরান যখন তোর বাইকের পেছনে বসে ফাস্ট চালাতে বলছিল তখন কি একবারও ভেবে দেখেছিলি ওটাই তো শেষ রাইড ছিল? শেখর রেগে কবিরকে জোরে ঘুষি মারে। সেই স্টাফ কবিরকে বলে, স্যার ওর নামে পুলিশে কমপ্লেন করে দেন। কবির বলে, ওর জীবন তো এমনিই শেষ, জেলে পাঠিয়ে আর কি বা হবে। তবে শেখরের কানে এসব কোনো কথাই যাচ্ছে না। সে তখনও ইকরুর কথাই চিন্তা করছে। সরাসরি স্টেশনে এসে ইকরুকে কল দিয়ে বলে, আমরা কি দেখা করতে পারি? ইকরু চুপ করে থাকে। শেখর বলে, আমি তোমাকে দেখেছি, ডেলিভারি বয় হয়ে কাল এসেছিলাম। ইকরু জিজ্ঞেস করে, তাহলে কথা বলনি কেন? শেখর বলে, হুইল চেয়ারে দেখে ঘাবড়ে গিয়েছিলাম তাই। ইকরু মনের কষ্টে কিচেনে গিয়ে গ্যাস চালু করে। শেখর জিজ্ঞেস করে, আমরা কি তাহলে দেখা করতে পারবো? আমার সব সময় তোমার কথাই মাথায় আসছে। ইকরু মন খারাপ করে বলে, হয়তো পরের জন্মে দেখা হবে। বলেই গ্যাসের চুলার উপরে শুয়ে আর কোনো কথাই বলে না। শেখর হ্যালো হ্যালো করতেই থাকে। দৌড়ে কাউন্টারে আসে, সেখানে তাকে না পেয়ে আবারও ব্রিজের উপরে আসলে অপর দিক থেকে ইকরুর বান্ধবী সীমাকে দেখে জিজ্ঞেস করে, ইকরু কোথায় থাকে? একটু আগেই ওর সাথে কথা হয়েছে, হয়তো উল্টাপাল্টা কিছু একটা করতে যাচ্ছে। সীমা শেখরকে বিশ্বাস করতে না চাইলে শেখর বাধ্য হয়ে বলে, 182 দিন 15 ঘন্টা 47 মিনিট হয়ে গেছে ওর জেহে মারা গেছে। এখন সে জেহের কাছে যেতে চাচ্ছে। সীমার ঠিকানা বলতেই শেখর দৌড়ে সেই বাসায় এসে কলিং বেল বাজায়। কেউ দরজা খুলছে না দেখে দরজা ভেঙে ভেতরে এসে দেখে টেবিলের উপরে অজ্ঞান হয়ে ইকরু পড়ে আছে। শেখর তাড়াতাড়ি দরজা জানালা সব খুলে গ্যাস বের করে দেয়। ইকরুকে ওঠানোর চেষ্টা করে কিন্তু ইকরুর কোনো সাড়াই নেই। দ্রুত ইকরুকে হাসপাতালে নিয়ে আসে। কিছুক্ষণ
পর তার জ্ঞান ফিরলে সামনে শেখরকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। ইকরু বলে 1 বছর ধরে মরার কথা ভাবছিলাম, আজ যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল তখন বেঁচে থাকার গুরুত্বটা বুঝতে পারি। ধন্যবাদ তোমাকে, আমার নাম ইকরু বলেই আবারও সে অজ্ঞান হয়ে যায়। রাতে অভয় লাডলিকে ডিনারের জন্য একটা 5 স্টার হোটেলে নিয়ে আসে। লাডলি অনেক খুশি কারণ তাদের ঝগড়া শেষ হয়ে গেছে। আজ তারা প্রথম বিয়ের পর একসাথে ডিনার করতে এসেছে। কিন্তু অভয় তখনই লাডলিকে তার ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দেয়। এটা আসলে অফিসিয়াল ডিনার। লাডলির এবার বেশ খারাপ লাগে। বাসায় ফেরার সময় লাডলি মন খারাপ করে বলে, এটা বিজনেস পার্টি ছিল, আগে বললেই পারতেন, তাহলে এভাবে চাকচিক্য ড্রেস পরে সেজে আসতাম না। যাই হোক, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। অভয় বলে, আগে মনে করিয়ে দিলে আমরা দুজনে শুধু ডিনার করতে যেতাম। লাডলি মন খারাপ করে বলে, হ্যাপি 1 মান্থ অ্যানিভার্সারি। এদিকে ইকরু শেখরকে কল দিয়ে বলে, সবাই আমাকে যেখানে নিয়ে যেতে চায় না, তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? ইকরুর এত অনুরোধে শেখর তাকে না করতে পারে না। ইকরু আসলে জেহের কবর দেখতে যেতে চাচ্ছে, সেখানে যেতে নদী পার হতে হয়। তাই লঞ্চে ওঠার আগে শেখর ইকরুকে জিজ্ঞেস করে তাকে কোলে তুলবে কিনা। ইকরু ঠিক আছে বলতেই শেখর তাকে কোলে নিয়ে লঞ্চের এক সিটে বসিয়ে ইকরুর হুইল চেয়ার তোলে। পার হতেই লঞ্চ থেকে নামিয়ে বাইকে করে কবরস্থানে আসে। ইকরুর জেহের কবরের উপরে শুয়ে জেহের সাথে মনে জমানো সব কথা বলতে থাকে। শেখর দূর থেকে দাঁড়িয়ে ইকরুকে এতটা কষ্টে দেখে মনে মনে নিজেও অনেক কষ্ট পায়। শেখর না চাইতেও কেন যেন ইকরুর প্রতি দুর্বল হতে থাকে। সেখান থেকে বেরিয়ে ইকরুর অনুরোধে একটা বারে আসে। ইকরু ইচ্ছা মতো ড্রিঙ্কস করে মাতাল হয়ে যায়। এদিকে লাডলি আয়নায় একটা চিরকুট লেখা দেখে, ঝলমলে ড্রেসে তোমাকে বেশ ভালোই লাগছে। অভয়ের এই ছোট্ট প্রশংসায় লাডলি অনেক খুশি হয়ে যায়। এক রেস্টুরেন্টে লাডলি তার ভাইদের সাথে দেখা করতে আসলে শেখর জিজ্ঞেস করে, আজকে ট্রিট কি বাজ্জুর তরফ থেকে নাকি? বাজ্জু পাসপোর্ট দেখিয়ে বলে, আমি প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ দিতে যাচ্ছি, তবে আমার সাথে আরো একজন যাবে। শেখর অবাক হয়ে জিজ্ঞেস করে, তোর গার্লফ্রেন্ড নাকি? বাজ্জুর মনে পড়ে সেদিনের কথা। পুরো শহরে তুমুল বৃষ্টি হচ্ছে, বন্যায় শহর ডুবে গেছে, বিদ্যুৎ না থাকায় পুরো শহরে ছিল অন্ধকার। বাজ্জু হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎ কারো চিৎকার শুনে এক বাসার জানালায় গিয়ে দাঁড়ালে দেখে একটা সুন্দরী মেয়ে, যেন স্বর্গ থেকে কোনো অপ্সরা এসেছে। পুরোহিত তাকে বলেছিল তার জীবন সঙ্গিনী পদ্ম কালারের শাড়ি পরে ঝিলের পাশে বসে থাকবে, ডান পাশে একটা সাদা কবুতর, আর সে তাকে শ্রী বলে ডাকবে। সব একদম মিলে যায়। আসলে মেয়েটা সেদিন বন্যার পানিতে আটকে সাহায্যের জন্য মোবাইলে সিডিকে ডাকছিল, আর এই বোকা ভেবেছে তাকে ডাকছে। বাজ্জু বলে, এরপর আর কি, আমি ওর বাসার মিটার বক্স ঠিক করে ওই পানির মধ্যে থেকে তাকে বাঁচিয়ে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে ট্যাক্সিতে করে তার হোটেলে নামিয়ে দিয়ে আসি। লাডলি খুশি হয়ে বলে, আমাদের বোকা শোকা বাজ্জু এখন হিরো হয়ে গেছে। বাজ্জু বলে, ওর সাথে পরিচয় হলে তোরা আরো খুশি হয়ে যাবি। বাজ্জু নিচে গিয়ে সোনাকে নিয়ে আসে। লাডলিদের সাথে পরিচয় করে দিতে গেলেই সোনা বলে, আমি আপনাদেরকে খুব ভালো করে চিনি। বাজ্জু আপনাদের সম্পর্কে এত বলেছে যে নতুন করে পরিচয় দেওয়ার দরকারই নেই। লাডলি বলে, আমাদের বাজ্জুর গার্লফ্রেন্ড এত সুন্দর হবে এটা আমরা কোনোদিনও ভাবিনি। বাজ্জু বলে, গার্লফ্রেন্ড থেকে স্ত্রী হতে শুধুমাত্র একটা সাইনই তো লাগে, তাই না? শেখর বেচারা তো ভীষুমি খেয়ে যায়। আর সোনা জিজ্ঞেস করে, এটা কি প্রপোজাল ছিল নাকি? বাজ্জু হ্যাঁ বলতেই সোনা বাজ্জুর কাছে হাত দিয়ে একটা সেলফি তুলে ইনস্টাতে পোস্ট করে দেয়। বাজ্জুকে খুশি দেখে লাডলিও ভীষণ খুশি। সোনা চলে যাওয়ার পর তিনজন বাসায় ফিরতে গেলে দেখে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই পুরো শহরে জ্যাম হয়ে গেছে। শেখর বাইরে নেমে দেখে এই জ্যাম ছাড়ার কোনো লক্ষণই নেই, তাই বিরক্ত হয়ে বলে, আমি হেঁটেই যাচ্ছি, আমার নাইট শিফট আছে। উপায় না পেয়ে সবাই তার সাথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে বাজ্জু শেখরকে জিজ্ঞেস করে, তোর সোনাকে কেমন লাগলো? শেখর বলে, বিয়ের এত তাড়াহুড়া কিসের? তোকে হ্যাঁ বললো, তাও আবার ইনস্টাতে, কেমন যেন অদ্ভুত। বাজ্জু রেগে বলে, ও তার মানে তোর ওকে পছন্দ হয়নি? তুই আমার বিয়ের জন্য রাখার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলি, তখন তোর অদ্ভুত লাগেনি? এরপরও তোকে বাসায় থাকতে দিয়েছি। শেখর বাজ্জুকে কথা শুনিয়ে লাডলিকে নিয়েও উল্টাপাল্টা বলে। লাডলি জিজ্ঞেস করে, এর মধ্যে আমি কেন আসলাম? বাজ্জু বলে, ও ভাবছে তুই সবসময়ের মতো মাদার ইন্ডিয়া হয়ে আমাদের ঝামেলা মিটাবি, কারণ আমাদের সম্পর্কে ময়লার স্তূপ জমে গেছে। আর এটা আমি না, ওর মা বলেছিল যখন ওর বাবাকে তালাক দিয়েছিল। রাস্তার মধ্যেই দুজনে হাতাহাতি শুরু করে দেয়। শেখর রেগে হাঁটা দিতেই লাডলি শেখরের পিছু পিছু গিয়ে বলে, তোরা এমন কেন করছিস? শেখর জিজ্ঞেস করে, তোর কেমন লেগেছে? লাডলি বলে, মেয়েটা তো ভালোই। শেখর আর কোনো কথাই বলে না। লাডলি বাজ্জুর কাছে গিয়ে বলে, ওর কাছে ক্ষমা চা, ওর বাবাকে তুই অপমান করেছিস। বাজ্জু বলে, ও আমার জীবনকে অপমান করেছে বলেই সেও চলে যায়। তাহলে কি এখানে তিনজনের এই গভীর বন্ধুত্ব শেষ হয়ে যাবে? অফিসে আসলে বাজ্জুর বস শঙ্কর জিজ্ঞেস করে, এত জায়গা থাকতে সবসময় আমার পাশে বসো, আর দেরি করে আসো কেন? বাজ্জু চুপ করে
করে থাকলে শঙ্কর বুঝে যায় বাজ্জুর অনেক মন খারাপ, তাই জিজ্ঞেস করে বাসার কথা মনে পড়ছে, এখানে কোনো বন্ধু নেই? বাজ্জু বলে ভাই বোন আছে, মানে কাজিন আর কি, তবে আপন ভাই বোন থেকে কোনো অংশেই কম না, বলেই তাদের ছবি দেখায়। শঙ্করও তার ভাইয়ের ছবি দেখিয়ে বলে আমার ছোট ভাই স্পিড মোটরের এমডি, আমার গর্ব। শঙ্করের সাহায্যে বাজ্জু স্পিড মোটরস এর এমডি কুরুপের সাথে দেখা করতে আসে। কুরুপ বলে আমার ভাইস প্রেসিডেন্টের কথা অমান্য করে শেখরকে আমি কেন সাহায্য করব? বাজ্জু অনুরোধ করে বলে কাউকে নিয়ে সমস্যা হলে তাকে অপমান করা, স্পন্সরশিপ ক্যান্সেল করা সেটা পর্যন্ত মানা যায়, কিন্তু সারা জীবনের জন্য ব্যান করা এটা কোথাকার রুলস? কুরুপ এবার চিন্তায় পড়ে যায়। দেখতে দেখতে বাজ্জুর ফরেন যাওয়ার দিন চলে আসে। লাডলি ঘড়ি এনে দিলে বাজ্জু মন খারাপ করে থাকে। বাস স্টপ থেকে ট্যাক্সিতে ওঠার সময় বাজ্জু বলে আমি সেদিন বেশি বেশি বলে ফেলেছি, তাই না? আমাকে একবার বাই বলতেও আসলো না। ভালোবাসা পেয়েছি কিন্তু ভাইকে হারিয়ে ফেলেছি। লাডলি পেছনে দিকে কিছু একটা দেখে অনেক খুশি হয়ে যায়। বাজ্জু তাকাতেই দেখে শেখর এসেছে। বাজ্জু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে একদম বাচ্চাদের মতো কান্না করে দেয়। শেখর চোখের পানি মুছিয়ে দিয়ে বলে আর কান্না লাগবে না, যা দেরি হয়ে যাচ্ছে, তোর সোনা তোকে 18 ঘন্টা সেবা দিবে। খুশি মনে রাজ্জু রওনা হয়। আবার কি মনে পড়তেই দৌড়ে এসে শেখরকে একটা খাম দিয়ে বলে এখন তুই যে কোনো জায়গায় রেস করতে পারবি। শেখর খামটা খুলতেই দেখে তার উপর থেকে সকল প্রকারের ব্যান্ড তুলে নেওয়া হয়েছে। ফ্লাইটে সোনা এসে বাজ্জুকে খাবার সার্ভ করে, সাথে একটা ছোট্ট হ্যাপি বার্থডে কেকও দেয়। বাজ্জু অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর বাজ্জু সোনাকে প্রপোজ করার জন্য রিং নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ায়। দরজা খুলতেই দেখা যায় সোনা পাইলটকে জড়িয়ে হাসছে। বাজ্জুর চোখে পানি টলমল করে ওঠে। তার সোজা সাপটা হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। চুপচাপ এসে তার সিটে বসে সবার থেকে লুকিয়ে মুখ ঢেকে কান্না করতে থাকে। ধোকাবাজ সোনা কিছুক্ষণ পর খাবার সার্ভের বাহানায় আসতেই দেখা যায় তার চোখেও পানি, যাকে বলা হয় কুমিরের কান্না আর কি। বাজ্জুর কান্না দেখে সে আর কিছুই বলতে পারে না। মুম্বাইতে ফিরেই বাজ্জু সোনার সব স্মৃতি একদম পুড়িয়েই ফেলে। তার মনে পড়ে যায় সোনার সাথে যখন সে ছিল তখন সে এই ছেলেটাকেও দেখেছিল, তবে তখন সে এসবকে পাত্তাই দেয়নি। কান্না করতে করতে ড্রিঙ্কস করে মাতাল হয়ে লাডলির বাসায় আসে। বার্থডে সেলিব্রেট করার জন্য বসে থাকা লাডলি বাজ্জুর এই অবস্থা দেখে জিজ্ঞেস করে তোর কি হয়েছে? বাজ্জু বলে ও একটা বিশ্বাসঘাতক। অভয় বেরিয়ে আসতেই বাজ্জু নেশার ঘোরে দুলাভাই বলে অভয়ের কাছে গিয়ে তার গা ভরে বমি করে দেয়। লাডলি তো ভয় পেয়ে যায়, না জানি অভয় কি করবে। তবে অভয় বাজ্জুকে ক্লিন করিয়ে ফ্লোরটাও ক্লিন করে দেয়। লাডলি ভাইয়ের চিন্তায় বাজ্জুর পাশে গিয়ে বসে সেখানেই ঘুমিয়ে পড়ে। তার ঠান্ডা লাগবে বলে অভয় এসে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে লাডলিকে মুড়িয়ে দেয়। সকালে বাজ্জুর ঘুম ভাঙলে অতিরিক্ত ড্রিঙ্কস করায় তার মাথা ব্যথায় ফেটে যায়। পানি খেয়ে কিছুটা ঠিক হতেই লাডলির ঘুম ভাঙে। লাডলি বলে তোর কাপড় নষ্ট হয়ে গেছে, অভয় একটা জামা নিয়ে আসছি বলেই বাজ্জুর জন্য খাবার রেডি করে টিফিন বক্সে করে দৌড়ে লিফটে দিতে আসে। বাজ্জু অভয়ের জামার পকেট থেকে একটা চাবি দিয়ে বলে এটা মনে হয় দুলা ভাইয়ের। বাজ্জুকে বিদায় দিয়ে লাডলি রুমে এসে চাবিটা আলমারিতে রাখতে যায়। কি যেন একটা মনে করে চাবি নিয়ে সেই তালা মারার রুমে গিয়ে দেখে অভয়ের ভালোবাসা, মানে তার এক্স গার্লফ্রেন্ডের ছবিতে রুমটা পুরো ভরা। প্রজেক্টারেও তাদের ছবি চলছে, জামা কাপড়, তাদের গিফট সবকিছু সেখানেই রাখা। অভয়ের লুকানো সত্যের কথা জানতে পেরে লাডলি অঝরে কান্না করতে থাকে। তার আর বুঝতে বাকি থাকে না কেন অভয় তাদের মাঝে বিশাল এক দূরত্বের দেয়াল বানিয়ে রেখেছে, কারণ অভয় আজও তার অতীত থেকে বের হতে পারেনি। রেসের মধ্যেই লাডলি শেখরকে কল দিলে শেখর ছুটে লাডলির বাসায় এসে এসব দেখে রেগে জিজ্ঞেস করে তুই কি এসব জানতি? লাডলি বলে বিয়ের আগে বলেছিল, আমি ভেবেছিলাম ওদের ব্রেকআপ হয়ে গেছে। লাডলি শেখরকে তার আর অভয়ের সম্পর্কের সত্যটা বলতেই শেখর রেগে জিজ্ঞেস করে এত কিছুর পরও তুই কেন এই বিয়ে ভাঙিসনি? লাডলি বলে মা আমার বিয়ের জন্য কত কি করেছে, ভাবলাম চেষ্টা না করে কিভাবে হাল ছেড়ে দিব, তাই কিছুই বলিনি। শেখর রেগে বলে আমি এখনই ওকে নিয়ে এসে এসব দেখাবো। লাডলি তাকে আটকালে শেখর জিজ্ঞেস করে তাহলে আমাকে কেন ডেকেছিস? লাডলি বলে সব শেয়ার করে নিজেকে একটু সামলাতে, এবার যা করার আমাকেই করতে হবে। বোনের কষ্টে শেখর টলমলে চোখ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় অভয় বাড়ি ফিরে আসে, দেখে লাডলির লাগেজ প্যাক করা আর টেবিলের উপরে সেই রুমের চাবি। অভয় বুঝে যায় লাডলি সব জেনে গেছে। বেলকনিতে অভয় আসতেই লাডলি বলে বাজ্জুর জন্য তোমার কোট নিয়েছিলাম, তাতে এই চাবিটা পেয়েছি, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না বলেই ব্যাগ নিয়ে যেতে গেলেই অভয় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? লাডলি বলে সিমলা। অভয় জিজ্ঞেস করে আমি নামিয়ে দিয়ে আসবো? লাডলি কিছু না বলে চলে যায়। অভয় রেগে চাবিটা ছুঁড়ে ফেলে। সিমলায় পৌঁছে চঞ্চল লাডলি সবসময় মন মরা হয়ে থাকে। মা এসে জড়িয়ে ধরে বলে আমি উকিল দিয়ে দলিল বানিয়েছি, অভয়ের মাকে বলেছি সব দোষ আমারই, আমি তোকে বিয়ের পরের জীবনে রং বেরঙের স্বপ্ন দেখিয়েছিলাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। লাডলি মন খারাপ
করে পেপারে সাইন করে দেয়। অভয় তার গার্লফ্রেন্ডের ছবি নিয়ে রুম থেকে বেরিয়ে বেডরুমে এসে দেখে লাডলির সেই চুড়ি রাখা। যেই মেয়েটা এই চুড়ি 1 বছর তার হাতে রাখতে চেয়েছিল, সে 2 মাসেই সেগুলো খুলে ফেললো। বাস স্টপে বসে বাদ্য চিন্তা করে, আমার জীবনের এই অবস্থা, লাডলির বিয়েও প্রায় ভেঙে যাচ্ছে, শেখরও ভালো নেই। এর একটাই কারণ, এই শহর আমাদেরকে মানতে পারছে না। এদিকে ইকরু ভিডিও গেমে শেখরকে হারিয়ে দেয়। শেখর বলে, আসলে আমার লাডলিকে নিয়ে অনেক মন খারাপ, তাই গেমে ফোকাস করতে পারিনি। ইকরু বলে, চ্যাম্পিয়নরা কখনোই বাহানা করে না। ইকরু অভয়ের ছবি দেখে বলে, এটা তো অভয়, সে একজন নামি দামি বাইকার, তুমি কি জানো না? বিয়ের আগে এর বিষয়ে খোঁজ খবর নেওনি? শেখর বলে, সম্ভবই না। ইকরু বলে, তোমার বাইকিং ক্লাবেই ওর ছবি আছে। শেখর ইকরুর ক্লাবে আসলে একজন অভয়ের ছবি দেখিয়ে বলে, ও আমাদের বেস্ট চ্যাম্পিয়ন ছিল, সুপার রাইড করতো, ওর লাভ স্টোরিটাও ছিল অসাধারণ। এক কথায় অভয়কে একটা লেজেন্ড বলা যায়। শেখর অভয়ের গল্প শুনে লাডলিকে কল দিয়ে বলে, অভয়ের সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল তার সম্পর্কে জানতে পেরেছি। অভয় একজন প্রো রাইডার ছিল, আর রাজি ছিল তার গার্লফ্রেন্ড। রাজির বাবা অভয়কে একদমই পছন্দ করতো না। রাজি একদিন অভয়ের সাথে বের হতে গেলে বাবা বলে, যা খুশি করো, পাত্র আমার ঠিক করা, বিয়ে তার সাথেই হবে। এ কথা শুনে অভয়ের অনেক রাগ হয়। যাই হোক, সেদিন রেসে গিয়ে অভয় রেসে জিতে যায়। অভয় রাজিকে কাগজে লিখে বিয়ের জন্য প্রপোজ করে। রাজি খুশিতে কান্না করে দেয়। সবসময় এই 2 লাভ বার্ডস একসাথেই ঘুরতো। রাজি এক মন্দির দেখে সেখানেই অভয়ের সাথে 7 পাকে ঘোরে। একদিন দেরি করে বাসায় ফিরলে রাজির মা জিজ্ঞেস করে, কোথায় ছিলি, কখন থেকে তোকে কল দিচ্ছি? রাজি বলে, রেস ছিল তাই দেখতে গিয়েছিলাম। বাবা রেগে বলে, তুই আজই সিদ্ধান্ত নিবি, হয়তো ওই ছেলে, না হয়তো এই বাসা। প্রতিবেশীদের খোটা রোজ রোজ শুনতে পারবো না। রাজি মায়ের সাথে ঝগড়া বাঁধিয়ে কাঁধে ব্যাগ নিয়ে সোজা অভয়ের সাথে বেরিয়ে পড়ে। অভয় রাজিকে তার বাসায় নিয়ে আসে। বেশ ভালোই চলছিল তাদের জীবন। একদিন রেসের জন্য যাওয়ার পথে সিগন্যাল থেকে মোড় নিয়ে সামনে এগোতেই আচমকা এক গাড়ি এসে তাদের ধাক্কা মারে। রক্তাক্ত হাতে দুজনকে ধরে রাখে। অভয় তো সেদিন বেঁচে যায়, কিন্তু রাজিকে বাঁচানো আর সম্ভব হয় না। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা আর মা শোকে স্তব্ধ হয়ে যায়। দুজন অঝরে কান্না করতে থাকে। অভয় রাজিকে শেষ একবার দেখতে দৌড়ে আসতেই সেখানে বাবা তাকে ধাক্কা মেরে বের করে বলে, তুমি আমার মেয়েকে মেরেছ, সারাদিন ওর পিছনে ঘুরঘুর করতে, তোমার জন্যই আমার মেয়ে মারা গেছে, এখান থেকে চলে যাও। অভয় তবুও রাজির কাছে যাওয়ার চেষ্টা করলে বাবা ধাক্কা মেরে সরিয়ে দরজা আটকে দেয়। সেদিনের পর থেকে অভয় রেস ছেড়ে দেয় আর বদলে হয়ে যায় এক নতুন মানুষ, কারণ সে আজও সেই অপরাধ বোধ বয়ে নিয়ে বেড়াচ্ছে। এরপর থেকে ফ্রেন্ডস, ফ্যামিলি সবার থেকে নিজেকে সরিয়ে নেয়। অভয়ের একাকিত্বের আসল ঘটনা জানার পরে লাডলির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। শেখর জিজ্ঞেস করে, তুই এখন কি করবি? অভয় ডিভোর্স পেপার হাতে নিয়ে ভাবছে সে কি করবে। তখনই লাডলি কল দিয়ে বলে, তুমি কি বাসায় নেই? অভয় বলে, বাসাতেই তো আছি। লাডলি বলে, দরজা খোলো, আমি বাইরে দাঁড়ানো। অভয় দরজা খুলে দেখে লাডলি তার সব ব্যাগ বোসকা নিয়ে ফিরে এসেছে। ভেতরে এসে লাডলি জিজ্ঞেস করে, আমার রুমের জিনিসপত্র কি একইভাবে আছে? অভয় বলে, হ্যাঁ, তবে আমরা কি এই ডিভোর্সটা পিছাতে পারি কয়েক মাসের জন্য? লাডলি রুমের দিকে যেতে যেতে বলে, আমি আজ থেকে এখানেই থাকবো, তবে স্ত্রী না, বরং রুমমেট হিসাবে। কোনো প্রশ্নের উত্তর বা ব্যাখ্যা আমি দিতে পারবো না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। স্বামী স্ত্রী দুজনেই একই ছাদের নিচে আবারও 2 অপরিচিতর মতো থাকতে শুরু করে। অভয় সম্পর্ক নতুন করে শুরু করার জন্য হাত বাড়ালেও লাডলি তাকে বেশি একটা পাত্তা দেয় না। বেশিরভাগ শেখরের সাথেই ঘুরে বেড়ায়। জিম করে ক্লান্ত হয়ে লিফটে উঠতেই অভয় রুমাল বাড়িয়ে দিলেও লাডলি সেটা নেয় না। একদিন অভয় দেখে লাল রঙের ঝলমলে স্যুট পরে লাডলি সেজে গুজে কোথায় যেন যাচ্ছে। লাডলি বলে, মনে হয় আমার কানের দুলটা এখানেই হারিয়ে গেছে, তাই নিতে এসেছি। আমার এক বান্ধবীর বিয়েতে যাব, বাইরে ট্যাক্সি দাঁড়ানো। বলে বের হতে গেলে অভয় জিজ্ঞেস করে, আমি নামিয়ে দিয়ে আসি? লাডলি যেন আকাশ থেকে পড়ে। অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো প্রতি শনিবার অফিসে যাও, তাহলে আজ যাবে না? অভয় নিজ থেকে যেন তার আর লাডলির মাঝে এই দূরত্ব কাটানোর চেষ্টা করছে। তাই লাডলিকে পার্টি ভেন্যুর সামনে এনে বলে, পার্টি শেষে ডাক দিও, চলে আসবো। লাডলি অনুরোধ করে বলে, তুমি আমার সাথে যাবে পার্টিতে? আজ অভয়ও তাকে আর মানা করে না। পার্টিতে আসতেই শোনে লাডলির বান্ধবী বলছে, লাভ ম্যারেজে ভালোবাসা আমাদের উপরে বজ্রপাতের মতো পড়ে, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে ভালোবাসা আসে একটা চিঠির মতো, যেই চিঠি ব্রেইন পাঠায় হৃদয়কে। লজিক্যালি ভাবতে গেলে এটাও এক প্রকারের লাভ ম্যারেজ। পার্থক্য শুধু এটাই, এই লাভ ম্যারেজে সবার সম্মতি থাকে। কথাগুলো বলা শেষ করতেই লাডলির বান্ধবী তাকে ইশারায় ধন্যবাদ
ধন্যবাদ দেয়। এরপর দৌড়ে এসে অভয়কে বলে আমি আর লাডলি যখন আইসিইউতে ছিলাম তখন একে অপরকে ওয়াদা করেছিলাম যে আমরা যদি বেঁচে ফিরি তাহলে বিয়েতে প্রথম নাচটা একসাথেই নাচবো। ওর বিয়েতে তো আমি ছিলাম না, তাই আমার বিয়েতে ওর সাথে নাচবো। তাহলে আমি কি আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারি? বলেই এক টান দিয়ে নিয়ে যায়। লাডলিও খুশিতে নাচতে থাকে। তার এই খুশি দেখে অভয়েরও বেশ ভাল লাগে। হঠাৎ লাডলির নজর পড়ে তার কলেজ লাইফের বন্ধুর উপরে, যে লাডলিকে অনেক পছন্দ করত, মানে ওই যে কাশ্যপ। কাশ্যপ এখন অনেক বড় গায়ক হয়ে গেছে। দুজনে মিলে নাচতে থাকলে দূর থেকে অভয় বেশ জেলাস ফিল করে। রাতে বাসায় ফেরার সময় লাডলি সেই ভিডিও দেখতে থাকে। কাশ্যপ চিৎকার করে বলে সিমলার সবচেয়ে সুন্দরী তারা আপনার ঘরে গেছে, তাকে যত্নে রাখবেন। কিন্তু অভয় মনে মনে বেশ খুশি হলেও বেশ জেলাসও ফিল করে। অভয় জিজ্ঞেস করে তোমার বান্ধবী স্পিচ দেওয়ার পর তোমাকে থ্যাংক ইউ কেন বললো? লাডলি বলে আসলে ওটাই আমার বিজনেস, ব্রাইডাল স্পিচ লিখে দেই। অভয় বলে তুমি তো ভালোই লেখো। অভয়ের মুখে প্রশংসা শুনে লাডলি বেশ খুশি হয়ে যায়। পর মুহূর্তে অভয় জিজ্ঞেস করে সেদিন তোমাকে আমার কলিগরা ক্রিসমাস ট্রি বলায় তুমি কত রেগে গেলে, আর আজ ছেলেটা তোমাকে যখন পার্টির ঝাড়বাতি বললো আমি ভাবলাম তুমি আমাকে বলবে ওকে কয়টা ঘুষি মারতে, তা বললে না কেন? লাডলি হাসতে হাসতে বলে কাশ্যপের কথা কেউ কখনোই সিরিয়াসলি নেয় না, আর ও তো কেজি ক্লাস থেকেই আমার উপরে ক্রাশ খেয়ে বসেছিল। অভয় রেগে বলে সে তো এখনো তোমাকেই পছন্দ করে। লাডলি বিরক্ত হয়ে বলে তুমি তো আর আমাকে পছন্দ করো না, তা কেউ যদি আমাকে একটু পছন্দ করেও তোমার তাতে কি? ব্যাস। অভয়ের প্রচুর রাগ হয়ে যায়। লাডলি লিফট থেকে নামলেও সে না নেমেই বলে আমি অফিসে যাচ্ছি বলেই চলে যায়। কেবলই এদের একটু মিল হচ্ছিল, সেটাও এভাবে নষ্ট হয়ে গেল। শেখর তখন ইকরুর সাথে ইকরুর বড় বোন সিরাতের সাথে দেখা করতে এসেছে। ইকরুর বড় বোন ট্রেনের লোকো পাইলট। সিরাত ট্রেন থেকে নামতেই তারা এক লোকাল রেস্টুরেন্টে খেতে আসে। ইকরু বলে আমার বোন দুনিয়ার সবচেয়ে বেস্ট বোন। শেখর বলে জি না, সেকেন্ড বেস্ট বলো। সিরাত জিজ্ঞেস করে তোমারও বোন আছে নাকি? শেখর বলে না, কাজিন, আসলে আমার কোনো ভাই বোন নেই। কথাটা শোনা মাত্রই ইকরু শেখরকে সান্ত্বনা দিচ্ছে দেখে সিরাত সেদিকে আর চোখে তাকায়। তখনই ইকরুর অনলাইন ক্লাসের সময় হলে সে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে একটু সাইডে যায়। ব্যাস, সাথে সাথেই সিরাত তার আসল রূপ দেখানো শুরু করে। হঠাৎই প্রচুর রেগে বলে তুমি কি জানো ইকরু আমেরিকার টপ ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছে, সেখানে গিয়ে বেস্ট গেম ডিজাইনার হতে পারবে, আর ওটা এমন জায়গা যেখানে এই হুইল চেয়ার শুধু একটা নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আর কিছুই না। তোমার কি মনে হয় তুমি ওর উপরে হ্যাভি দয়া দেখাচ্ছ? সে ওই রেল স্টেশনের চাকরিটাও এই জন্য করে যেন সে তার সিভিতে দেখাতে পারে যে তার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তুমি নিজের দিকে কখনো তাকিয়ে দেখেছো? না তোমার কাছে টাকা আছে, না ওকে আগলে রাখার মতো পরিবার। তুমি শুধু শুধু ওর জীবনটা নষ্ট করে দিবে। তখনই ইকরু ফিরে আসলে সিরাত নিজেকে স্বাভাবিক করে নেয়, যেন কিছুই হয়নি। রাতে ইকরুকে শেখর জিজ্ঞেস করে তুমি কি আমেরিকা যাচ্ছ? ইকরু বলে এখনো ঠিক করিনি, আসলে এখানে এত ভালো ভালো মানুষ আছে যে আমি কি করব এখনো ভাবছি। শেখর আর কোনো কথাই বলে না। এর পরের দিন সে ইকরুর সাথে কোনো যোগাযোগই করে না। ইকরু অনেক কল দেয়, ভয়েস মেসেজ পাঠালেও সে চুপ করে থাকে। রাতে অনেক সাহস নিয়ে কল দিয়ে বলে রেসের সময় খুব কাছে, তাই আমাকে প্র্যাকটিস করতে হবে। আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না, তুমি ঠিক থাকবে তো? ইকরুর আর বুঝতে বাকি থাকে না সিরাজ শেখরকে কিছু একটা বলেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি একটা বারও আমাদের জন্য ফাইট করবে না? শেখর চুপ করে থাকলে ইকরু বলে তুমি ব্রেকআপ করতে চাচ্ছ, সেই জন্যই শিওর হতে চাচ্ছ যে আমি আগের মতো নিজেকে শেষ করে দিব কিনা, তাই তো? ভয় পেও না, আমি আর আগের মতো বোকা নেই বলেই কলটা কেটে দেয়। দুজনের চোখ থেকেই টপ টপ করে পানি পড়তে থাকে। লাডলি শেখরের সাথে অভয়ের এক্স গার্লফ্রেন্ড রাজির বিষয়ে জানতে রাজির বাসায় আসে। রাজির বাবা জিজ্ঞেস করে কে তুমি? লাডলি নিজেকে রাজির বান্ধবী হিসেবে পরিচয় দিলে বাবা ইতস্তত করে বলে রাজির মা রাজির ব্যাপারে কিছু শুনলে সহ্য করতে পারে না, তুমি এখন আসতে পারো বলেই মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। তখনই রাজির মা এসে দ্রুত দরজা খুলে লাডলিকে নিয়ে এসে বলে তুমি রাজি সম্পর্কে কিছু বলো না, বহুদিন ওর কথা শুনি না, তোমার আঙ্কেল হয়তো কান্না করে দিবে, তুমি কিছু মনে করো না। আঙ্কেলকে এভাবে মাথা নিচু করে কান্না করতে দেখে লাডলি নিজেকে আর আটকে রাখতে পারে না। মা বলে তুমি তো আমাদের জীবনে রং ধনুর মতো এসেছো, আর রং ধনু কখনো কান্না করে না। শেখর তখন লাডলির বাসায় লাডলির এক ক্লায়েন্টের বিল দিতে আসলে লাডলি বাসায় নেই শুনে অভয়কে বলে তুমি হয়তো জানো আমি বাইক রেসিং করি,
সেদিন এক দেয়ালে তোমার ছবি দেখেছি, তোমার কথা জিজ্ঞেস করতেই সবাই তোমার গল্প বলল, কেউ আজও তোমাকে ভুলতে পারেনি, সবার নজরে তুমি একটা লেজেন্ড। রাজির ব্যাপারেও সব শুনেছি। রাজির নামটা শুনতেই অভয়ের চোখে পানি টলমল করে ওঠে। নিজেকে কোন রকমের সামনে জিজ্ঞেস করে, লাডলি কি সব জানে? শেখর বলে হ্যাঁ, বলেই উঠে যেতে গিয়েও আবার থেমে বলে 27 তারিখে আমার রেস, পারলে দেখতে এসো। একদিকে লাডলি রাজির মা আর বাবার সাথে তাদের মতো মিশে তাদের জীবন ভালোবাসায় পূর্ণ করছে, আর অভয় তাকে অবাক হয়ে দূর থেকে দেখতে থাকে। লাডলিকে কেক বানাতে দেখে সে একটু অবাকই হয়। রাতে রাজির বাবা মায়ের সাথে লাডলি রাজির 28তম জন্মদিন পালন করতে আসে। বাবা আজ কান্না না করার অনেক চেষ্টা করে, কিন্তু রাজি তার কলিজার টুকরো বলে কথা, কান্না না করে কি থাকতে পারে? বাবা আর মাকে এভাবে কান্না করতে দেখে লাডলি বলে, আমি আজ একটা সত্য বলতে চাই, আমি আসলে রাজির বান্ধবী না, বরং অভয়ের স্ত্রী। কথাটা শোনা মাত্রই বাবা রাগে ফেটে পড়ে বলে, ওই ধোকাবাজ অভয়, ওর জন্য আমার মেয়ে মারা গেল, আর ও বিয়ে করে দিব্যি সংসার পাতিয়ে বসে আছে। লাডলি এভাবে কখনোই রাজির বাবাকে বোঝাতে পারবে না, তাই উঠে গিয়ে টিভিতে রাজির জন্য রাখা রুমের ভিডিও দেখিয়ে বলে, রাজিকে আমি অভয়ের চোখ থেকে জেনেছি। ওই বাসায় রাজির জন্য আলাদা একটা রুম আছে, সেই রুমে কারোর যাওয়ার অনুমতি নেই, এমনকি আমিও যেতে পারবো না। কথাটা বলতেই তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। বাবা আর মায়ের বুঝতে বাকি থাকে না যে অভয় আর লাডলির মাঝে আজও রাজি নামের এক দেওয়াল দাঁড়িয়ে আছে। বাবা নিজেকে শান্ত করে লাডলিকে বলে, ডাইনিং টেবিলে কতগুলো চেয়ার ফাঁকা পড়ে আছে, তুমি চাইলে তোমার পরিবারের কাউকে ডাকতে পারো। লাডলি বাবার ইশারা বুঝে দ্রুত অভয়কে কল করে সেই ঠিকানায় আসতে বলে। কিছুক্ষণ পর অভয় আসতেই তার রাজির স্মৃতিগুলো মনে পড়ে যায়। যে গেট থেকে রাজির বাবা তাকে অপমান করে বের করেছিল, আজ আবারও সে সেই গেট থেকেই ঢুকছে। অভয় বাবা আর মায়ের সামনে একদম শক্ত হয়ে বসে থাকে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলে, রাজি বলেছিল বাবা আর মা আমাকে ছাড়া 3 মাসের বেশি থাকতেই পারবে না। 3 মাস হতে আর মাত্র 2 দিন আছে, আমি বাবা আর মায়ের কাছে চলে যাব। ঠিক 2 দিন পরেই সে আজীবনের জন্য চলে গেল। অভয়ের চোখে পানি দেখে মা অভয়কে বলে, আজ রাজির প্রিয় মানুষটার সাথে দেখা করে খুব ভালো লাগলো। বাবাও ছলো ছলো চোখে মুখে হাসি নিয়ে বলে, ঠিকই বলেছ। এত বছরের অপরাধ বোধের বোঝা বুকের উপর থেকে নেমে যেতেই অভয় হতবাক হয়ে তাকিয়ে থাকে। গাড়ি চালানোর মতো মানসিক অবস্থা অভয়ের নেই, তাই লাডলি আজ ড্রাইভ করে। গাড়িতে অভয় একবারও লাডলির দিকে তাকায় না। লিফটেও লাডলি মন খারাপ করে অভয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু অভয়ের তার দিকে তাকানোর সাহসটাও যেন কোনোভাবেই করতে পারছে না। লাডলির আর বুঝতে বাকি থাকে না অভয় কোনোদিনও তার মন থেকে রাজিকে সরিয়ে লাডলিকে জায়গা দিতে পারবে না, তাই চোখের পানি মুছে মঙ্গলসূত্রটা খুলে ফেলে। অভয় সেটা দেখতেই লাডলির হাত ধরে বাসায় নিয়ে এসে পরম যত্নে তার হাতে আবারও বিয়ের চুড়ি পরিয়ে মঙ্গলসূত্র পরিয়ে দেয়। তারপর তাকে নিয়ে আসে সেই রুমে, যেই রুমে এতদিন লাডলির আসার অনুমতি ছিল না। লাডলি হতবাক হয়ে দেখে রুমের কোথাও আজ রাজির ছবি নেই, দেওয়ালে লাডলির ছবি দেওয়া। এই রুমটা যেন অভয়ের মনের মতো। অভয় তার মন থেকে রাজিকে বিদায় দিয়ে লাডলিকে জায়গা দিয়ে দিয়েছে। বিষয়টা বুঝতে পারতেই লাডলির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তবে আজকের এই পানি কষ্টের নয়, বরং খুশির। মন থেকে এক হওয়ার খুশিতে দুইজন একে অপরকে জড়িয়ে কান্না করে দেয়। রাতে ঘুমের মধ্যেই শেখর তার ছোটবেলার ভয়ানক সেই স্মৃতিকে দেখতে পায়। বাবা মায়ের ডিভোর্সের পর শেখর একবার মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লুকিয়ে বাবার বাইক নিয়ে তার সাথে দেখা করতে যায়। বাবা শেখরকে দেখে ফেলতেই রেগে বলে, যেই মহিলা আমাকে ধোকা দিয়েছে তুমি তার কাছে কেন গেলে? তুমি একটা অপদার্থ, আর আজীবন সেটাই থাকবে। শেখর চিৎকার করে বলে, আমি আমার মাকে ভালোবাসি, আর আমি কোনো অপদার্থ না। সেদিন ইকরুর বোনও তাকে অপদার্থ বলায় শেখরের ছোটবেলার সেই ট্রমা যেন আরো বেড়ে যায়, আর সে লাফিয়ে ঘুম থেকে ওঠে। বাজু তখন বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একটা গাড়ি থেকে হঠাৎ সোনা নেমে তার দিকে আসতে দেখে সে নিজেকে সামলাতে দ্রুত শেখরকে কল দিয়ে বলে, সোনা আমার সাথে কথা বলতে আসছে, আমি ওকে কি বলবো, জলদি বলে দে। শেখর বলে, তুই ওকে স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবি তুমি কেমন আছো, এমন ভাব দেখাবি যেন সে বুঝে যায় তোর জীবনে তার থাকা না থাকায় কিছুই যায় আসে না। তখনই সোনা এসে বলে, কথা শেষ করো, আমি অপেক্ষা করছি। সোনাকে দেখে বাচ্চুর চোখ ছল ছল করে ওঠে, তার মুখ থেকে কোনো কথাই বের হয় না। শেখর বলে, ও কোনোদিনও তোর জন্য অপেক্ষা
অপেক্ষা করবে না, ওকে বলে দে তোর কাছে সময় নেই। বাজ্য তবুও কিছুই বলতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকে। সোনা বলে তোমার সাথে কিছু কথা ছিল। বাজ্য আর সহ্য করতে না পেরে নিজের সবটুকু শক্তি দিয়ে বলে আমি আজ কাল বা পরশু আর কোনোদিনই তোমার সাথে কথা বলতে চাই না। তখনই বাস চলে আসে আর বাজ্জু সোজা গিয়ে বাসে ওঠে। বিশ্বাসঘাতক সোনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর বাস থেকে নেমে গাড়িতে উঠে বাজ্জু শেখরকে বলে সবার সামনে কান্না করতে লজ্জা করছিল, তাই ট্যাক্সি নিয়েছি। জানিস আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল সোনার চোখে চোখ রেখে বলি। কথা শেষ করার আগেই শেখর বলে এটাই বলতি যে আমি চাইলেও তোমাকে ভালোবাসাটা বন্ধ করতে পারবো না, তাই না? কথাটা বলতেই শেখরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। বাজ্যুর আর বুঝতে বাকি থাকে না শেখরেরও ব্রেকআপ হয়ে গেছে। নিজেকে শান্ত করতে শেখর বাইক ধুতে চলে আসে, তখনই একজন এসে তাকে একটা পার্সেল দিয়ে যায়। পার্সেলটা দিয়েছে ইকরু, একটা বাইকের শোপিস, সাথে ছোট্ট একটা চিরকুটটা পড়তে গেলেই শেখরের মনে হয় ইকরু তার হাত ধরে বলছে কাল রাতেই আমার আমেরিকা যাওয়ার ফ্লাইট, না হলে তোমার রেস দেখতে অবশ্যই আসতাম। তবে আমি জানি কাল তুমিই জিতবে, কারণ তুমি বাইকে উঠলে মনে হয় বাইক যেন তোমার জন্য একটা জাদু। অল দ্য বেস্ট। শেখর মন খারাপ করেই বসে থাকে। পরের দিন সকালে লাডলি আর বাজ্জু মিলে শেখরের বদ নজর ওঠানোর পূজা শুরু করে দেয়। অভয় এসে বলে আমি জানি তুমি পারবে, যাই হোক না কেন নিজের উপরে সবসময় বিশ্বাস রাখবে। রেসের জন্য দুই গ্রুপ প্রস্তুত হতেই কবির এসে বলে তুমি সেই দিন সিমরানকে পালাতে সাহায্য করেছিলে না, তার তো এখন ওই ছেলের সাথে ব্রেকআপ হয়ে গেছে। সে এখন আমাকে কল দিয়ে ফিরে আসার কথা বলছে। তোমার জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, তুই আজীবনই একটা অপদার্থই থাকবি। বলেই তার দলের ছেলেদেরকে বলে আজ ওকে ওর আসল জায়গা দেখিয়ে দিবে। শেখরের আবারও তার বাবার বলা অপদার্থ কথাটা কানে বাজতে শুরু করে। কিছুক্ষণ পরেই রেস শুরু হয়ে যায়। সবার শেষে থাকা শেখর ধীরে ধীরে সবার সামনে এগিয়ে যায়, কিন্তু কবিরের লোকেরা কি এত সহজে তাকে জিততে দেবে? একজন আচমকাই তাকে লাথি দিয়ে পাশের পানির মধ্যে ফেলে দেয়। তবে শেখরও কম না, সে পানি থেকে উঠেই বাইক নিয়ে সবাইকে একদম পেছনে ফেলে দেয়। তবে হঠাৎই তার ট্রমা অ্যাটাক হয়, মনে পড়ে যায় তার বাবার কথা। সাথে সাথেই কল্পনায় বাবাকে সামনে দাঁড়ানো দেখে ভয়ে ব্রেক করতে গিয়ে উল্টে পড়ে সেখানে জ্ঞান হারায়। নিজেকে খুঁজে পায় তীব্র এক আলোর মধ্যে, অজানা এক জায়গায়। সে হন্যে হয়ে হেঁটেই যাচ্ছে। শেখরের এই অবস্থা দেখে লাডলি অভয়ের বুকে চোখ বুজে বলে আমাকে ওখানে নিয়ে যাও। বাজ্যুর চোখে পানি টলমল করতে থাকে। শেখর হঠাৎ পেছন থেকে শুনতে পায় ইকরু তাকে বলছে তুমি তো বাইকে উঠলে ম্যাজিক হয়ে যায়, আমাদের জন্য কি একবারও লড়াই করবে না? সাথে সাথেই শেখর চোখ খুললে অভয় লাভলিকে স্ক্রিনে তাকাতে বলে। শেখর উঠেই বাইক নিয়ে ফুল স্পিডে এগোয়। ততক্ষণে সবাই তাকে ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। ইকরুর কথা মনে করে পূর্ণ উদ্যমে এগিয়ে সবাইকে পেছনে ফেলে শেখর এই রেস জিতে যায়। কুরুপ রেগে কবিরকে বলে তুমি শেখরকে বলবে যে শেখর এখন স্পিড চ্যাম্পিয়ন। শেখরের কাছে হেরে কবিরের মুখটা হয় দেখার মতো। লাডলি আর বাজ্জু এসে শেখরকে জড়িয়ে ধরতেই শেখর বলে আমাকে আজ ইকরুর জন্য শেষ একবার লড়াই তো করতেই হবে। গাড়িতে উঠতেই বাজ্জু বলে আর মাত্র 30 মিনিট আছে, এর মধ্যে যেতে না পারলে সব শেষ। লাডলি তো আর জানে না তার স্বামী এই রেসিং জনরার পুরনো খেলোয়াড়, তাই শেখরকে বলে সময় তো কম, তুই নিজে চালালেই তো হতো। ব্যাস তখনই অভয় এত স্পিডে গাড়ি টান দেয় যে পেছনের সিটে লাডলি আর বাজ্জুর তো লুটোপুটি অবস্থা হয়। দুইজন কোনো মতে যান বাঁচাতে সোজা হয়ে বসে থাকে। 10 মিনিটেই তারা পৌঁছে যায় ইকরুর বাসায়। শেখর দৌড়ে ইকরুর কাছে যায় আর বাকিরা সিরাতকে বোঝাতে আসে। এখানে শেখরকে দেখে ইকরু হতবাক হয়ে তাকিয়ে থাকলে শেখর বলে আমি চ্যাম্পিয়নশিপ পেয়ে গেছি, এখন আমার কাছে স্পন্সরশিপও আছে আর টাকাও আছে। সেদিন কল রিসিভ না করার জন্য এবং আমার বোকামের জন্য সরি বলতে পারবো। ইকরু অনেক রেগে আরেকদিকে তাকিয়ে থাকলে শেখর মন খারাপ করে চলে যেতে চায়। সাথে সাথে ইকরু তার হাত ধরে বলে তুমি যেও না, ব্যাস এইটুকুই শুনতে চেয়েছিলাম। বলেই শেখরকে শক্ত করে জড়িয়ে ধরে। সিরাত সেখানে যেতে গেলেই অভয় বলে আমি লাডলির স্বামী আর লাডলি শেখরের বোন আর বাজ্জু ভাই। আপনি ইকরুর জন্য যেই বেস্ট পরিবার খুঁজছিলেন আমরাই তারা। সিরাতের আর কিছুই বলার থাকে না, সে হাসি মুখে শেখর আর ইকরুর সম্পর্ককে মেনে নেয়। কি ভাবছেন সবার লাইফ তো সেটেল হয়ে গেল, তাহলে বাজ্জুর কি হবে? ওই যে ট্রেনের মেয়েটাকে মনে আছে? বাজ্জু আবারও ভিড়ের ঠেলায় সেই মেয়েটার সাথে ধাক্কা খায়। ব্যাস শুরু হয়ে যায় দুজনের কেমিস্ট্রি। আর কয়েকদিন পরেই বাজ্জু আর দেবীর বিয়েতে দুই কাজিন
অনেক আনন্দ করে। এভাবেই হয়ে যায় এই 3 কাজিন না বেস্ট ফ্রেন্ডের লাইফের হ্যাপি এন্ডিং। তো কি বুঝলেন? বন্ধুত্ব আর ভালোবাসা এমন এক শক্তি যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। জীবনের সবচেয়ে বড় অর্জন টাকা বা খ্যাতি না, বরং এমন কিছু মানুষ পাওয়া যারা সব পরিস্থিতিতে আমাদের পাশে থেকে অনুপ্রেরণা যোগায়। এরাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, তাই কখনো এদেরকে অবহেলা করবেন না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।